বসছি। আসসালামু আলাইকুম। দাঁড়ান একটু আপু 2-3 মিনিট পরে দাঁড়ান, আপনি লাইনে থাকেন, একটু স্টুডেন্টরা আপু 2-3 মিনিট পরে, আচ্ছা, 2-3 মিনিট পরে একটু ওয়েট করেন। এই দেখেন এরকম দেখাচ্ছে হ্যাঁ সেরকম। চার্জ, ঠিক আছে তাই না? হুম, এই চার্জটা না আসছে আপনাদের এসে যাবে। 2-3 মিনিট পরে শুরু করবো আমরা, হ্যাঁ আমরা আসি 2-3 মিনিট পরে, সবাই একটু লাইন আসুন। ওরা তো ভাবতেছে ম্যাডাম কেন বসে আছে। না না বসে না, ওরা বুঝতেছে। হ্যাঁ আচ্ছা, তোমরা আস্তে আস্তে জয়েন করো, ফ্রেন্ডদেরকে জানাও যে ক্লাস শুরু হয়ে গেছে, ওরা জয়েন করুক। আমরা 2-1 মিনিটের মধ্যে শুরু করছি। তো এর মধ্যে তোমাদের সাথে এমনি কিছু কথা বলি, সেটা হচ্ছে যে আশা করি সবাই ভালো আছো নাকি? অনেক দিন তোমাদের সাথে দেখা হয় না। আসলে তোমাদের স্টুডেন্টরা যদি না থাকে এই ক্যাম্পাসটা আসলেই ভালো লাগে না, অফিসে আসতেও ইচ্ছা করে না। তো কবে তোমরা আসবা, আশা করি খুব শীঘ্রই তোমরা ব্যাক করবা। আল্লাহ সেই পরিস্থিতি সৃষ্টি করবে আমাদের মধ্যে। আর বাড়িতে তোমাদের পড়াশোনার কী অবস্থা এটা জিজ্ঞেস করাও, সামনে ঈদ আসছে, তো ঈদের আগেই ক্লাসটা নিচ্ছি, সবাই কুরবানির ঈদ নিয়ে অনেক ব্যস্ত। তো তারপরেও তোমাদের পুরনো জিনিসই বলবো, আমি নতুন কোনো কিছু বলবো না। তোমাদের পুরনো জিনিসগুলি তোমাদেরকে ঝালাই করা হবে, যেগুলো তোমাদের হয়তো বা মনের মধ্যে আছে, একবার বললেই মনে পড়ে যাবে। আছে 43। হুম, আজকে আমি তোমাদেরকে লং প্র্যাকটিক্যাল নিয়ে কথা বলবো। তোমাদের প্র্যাকটিক্যাল বিষয়ক ক্লাস হচ্ছে। তো প্যাথোলজির যে লং প্র্যাকটিক্যালটা হয়, 4টা প্র্যাকটিক্যাল থাকে, 10 মার্ক করে থাকে। তো 4টা প্র্যাকটিক্যালের মধ্যে যে বায়োকেমিক্যাল যে প্র্যাকটিক্যালটা হয়, তো সেটা তোমরা জানো, আমি তোমাদের আলোচনা করেছি এর আগেও। সেটা হচ্ছে বেনেডিক্ট টেস্ট, আর একটা হচ্ছে হিট কোয়াগুলেশন টেস্ট। তো বেনেডিক্ট টেস্ট, হিট কোয়াগুলেশন টেস্ট নিয়ে নতুন করে বলার কিচ্ছু নাই। তোমরা ফার্স্ট ইয়ারে ঢুকেই বায়োকেমিস্ট্রিতে এগুলো পড়ে আসছো, কিন্তু তারপরেও তোমরা কেন জানি না প্র্যাকটিক্যাল যখন করো তখন ঠিকমতো বলতে পারো না, হয়তো বা তোমরা গুরুত্ব দাও না। তো আমার কথাটা আজকে ভালো করে শোনো, এটা শুনলেও তোমাদের পরে না পড়লেও চলবে। তো সবার আগে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে বেনেডিক্ট টেস্টের কথা। বেনেডিক্ট টেস্টটা বা এই যে হিট কোয়াগুলেশন টেস্ট, স্যাররা জিজ্ঞেস করেন যে এটা কী ধরনের টেস্ট, কোয়ালিটেটিভ নাকি কোয়ান্টিটেটিভ। তো যদি আমি এক কথায় বলি তাহলে বলতে হবে সেমি কোয়ান্টিটেটিভ। কেন সেমি কোয়ান্টিটেটিভ কেন বললাম? কারণ হচ্ছে যে এটা এক নম্বরে এটা কোয়ালিটেটিভ টেস্ট, কারণ ইয়েস অর নো আমরা বলি যে এটা আছে কি নাই, এই জন্য এটা কোয়ালিটেটিভ। কিন্তু যেহেতু আমরা বেনেডিক্ট টেস্টে কালারগুলো দেখি, হিট কোয়াগুলেশন টেস্টের ক্লাউডিনেসের ভ্যারিয়েশন দেখে আমরা কিছুটা আন্দাজ করতে পারি যে কতটুকু রিডিউসিং সাবস্ট্যান্স আছে আর কতটুকু প্রোটিন আছে। তো এই জন্য সেমি কোয়ান্টিটেটিভ। তোমাদের কোনো ক্লাসের সমস্যা হলে আমাকে জানাবা, মেসেজ করবা, শুনতে সমস্যা হলে বা দেখতে। তো আমরা বেনেডিক্ট টেস্ট নিয়ে প্রথমে কথা বলবো। সেটা হচ্ছে যে এটার প্রিন্সিপালটা কী ছিল। বেনেডিক্ট টেস্টের প্রিন্সিপালটা কী ছিল? প্রিন্সিপাল লুকিয়ে আছে তার কিসের মধ্যে? কেমিক্যালসটা যেটা ব্যবহার করি, বেনেডিক্ট যে সলিউশন ওটার মধ্যে।
বেনেডিক্ট সলিউশনের মধ্যে যে কপার সালফেট থাকে, তো এটা অ্যালকালাইন মিডিয়াতে থাকে কপার সালফেটটা। ওই কপার সালফেট যখন রিডিউসিং সাবস্টেন্সের সাথে রিয়াকশন করে, রিডিউসিং সাবস্টেন্সটা তখন কপারের যে কিউপ্রিক আয়নটা ওইটা বেয়ে কিউপ্রাস আয়ন তৈরি করে এবং সেটা কি হয়ে যায়, কিউপ্রাস অক্সাইড তৈরি হয়। এই কিউপ্রাস যে অক্সাইডটা এটার কালার হচ্ছে রেড ব্রাউন। তাহলে প্রথমে কি কালার ছিল তোমরা সবাই জানো, কিন্তু কেন অনেকেরই মুখ থেকে পরীক্ষায় বের হয় না যে বেনেডিক্ট সলিউশনের রঙটা ছিল ব্লু। তাহলে ব্লুর পরে রেড একবারে চলে যায় না, তাহলে ব্লুটাকে রিডিউসিং সাবস্টেন্সের প্রপোর্শন অনুযায়ী এটার কালারটা ব্লু থেকে গ্রিন হবে, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, ব্রিক রেড, এই যে কিছু কালারগুলো আসবে। তাহলে মেইন প্রিন্সিপালটাই হচ্ছে যে রিডিউসিং সাবস্টেন্স কিউপ্রিক আয়নকে কিউপ্রাস করে কালার চেঞ্জ করছে। আচ্ছা, প্রসিডিউরটা যদি বলি, প্রসিডিউর খুব সহজ প্রসিডিউরে তোমার খুব সহজ ছিল কি, প্রথমে ছিল বেনেডিক্ট সলিউশন নিলাম আমরা একটা টেস্ট টিউবে 2 ml। আচ্ছা, নেওয়ার পরে সাথে সাথে আমরা যেহেতু কালার দেখে এই টেস্টটা করি, সেজন্য কালার টেস্ট দেখার জন্য রিয়েজেন্টের কালারটা আমার সঠিক আছে কিনা এটা দেখার জন্য যে হিট দেওয়া হবে, যে কোনো কিছুতে হিট দিলে সেটার কালার চেঞ্জ হয়ে যায়। তো আমার আগে রিয়েজেন্টটাকে এই জন্য হিট দিয়ে নিতে হবে, কারণ রিয়েজেন্টটা হয়তো আমার ডেট এক্সপায়ার হয়ে গেছে অথবা কোনো একটা কারণে তার নষ্ট হয়ে গেছে গুণগত মানটা। তো সেটা দেখার জন্য আমরা কি করব, ওটাকে হিট দিব। প্রথমে হিট দেওয়ার পরে ওটা যদি দেখি যে না ব্লু কালারই আছে, কোনো কালার চেঞ্জ হয়নি, এবার আমরা দিব কি, ইউরিন দিব। ইউরিন কতটুকু দিব আমরা, 8 ড্রপস দিব অথবা 0.5 ml। তো 8 ড্রপস ইউরিন দেওয়ার পরে আমরা আবার 2 মিনিট এটাকে বয়েল করব। বয়েল করার পরে কুল হলে তারপরে আমরা সেটার কালারগুলো দেখব। তো সবার আগে আমরা কি এক্সপেক্ট করি যে কালার চেঞ্জ নিয়ে আসুক, তাই না? ভালো জিনিসটাই আমরা আশা করি। তো সবার আগে যদি কালার চেঞ্জ না আসে তাহলে তোমার যে টেস্টটা করলা এটার রঙটা কি আসবে, এটা অবশ্যই তাহলে ব্লুই থাকবে। আচ্ছা, তারপরে এটা আমরা নেগেটিভ বা নীল লিখব। আচ্ছা, এরপরে যদি আমরা করি ব্লুর পরে যে আসবে গ্রিন, গ্রিনে কি হবে, গ্রিন মানে আমাদের প্লাস, তাই তো। তারপরে হচ্ছে গ্রিনের পরে কি, ইয়েলো, ইয়েলো হচ্ছে 2+, অরেঞ্জ হচ্ছে 3+, আর ব্রিক রেড হচ্ছে 4+। তাহলে এইভাবে প্লাস প্লাস বলি। তাহলে প্লাস প্লাস মানেটা কি, গ্রিন যে আমরা প্লাস বললাম তার মানে এটাতে 500 mg/dl অথবা 0.5 g/dl এরকম, বা 0.5% এইভাবে বলে যে এরকম গ্লুকোজ থাকে। গ্লুকোজ বলবো না, এটা রিডিউসিং সাবস্টেন্সের টেস্ট, রিডিউসিং সাবস্টেন্স থাকে। তো 4+ বলতে কি বোঝাচ্ছে, 2000 mg/dl এর বেশি তোমার রিডিউসিং সাবস্টেন্স আছে। আচ্ছা, তাহলে এটা যদি এরপরে টিচাররা জিজ্ঞেস করবে যে এটা কী ধরনের টেস্ট, স্পেসিফিক না নন স্পেসিফিক, অবশ্যই তোমরা এটা জানো যে এটা একটা নন স্পেসিফিক টেস্ট, তাই না? কেন নন স্পেসিফিক, কারণ গ্লুকোজের জন্য স্পেসিফিক না, গ্লুকোজের জন্য এটা স্পেসিফিক না, কারণ এটা আরও অনেক রিডিউসিং সাবস্টেন্স আছে যেটার কারণে আমার এই টেস্টটা পজিটিভ হতে পারে। তাহলে সেই রিডিউসিং সাবস্টেন্সগুলো কি, এগুলো একটু মনে করার চেষ্টা করো তোমরা, এটা তো তোমরা জানো। তো সেই রিডিউসিং সাবস্টেন্সের মধ্যে সুগার আছে, নন সুগার আছে। সুগারে তো অবশ্যই তোমার প্রথমে সবার আগে গ্লুকোজটা আসবে চলে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, পেন্টোজ, মাল্টোজ, এই সব সুগারগুলাই আসবে। আর নন সুগার কী থাকবে, নন সুগারের মধ্যে থাকবে গ্লুকারোনিক অ্যাসিড, ন্যালিডিক্সিক অ্যাসিড, ক্রিয়েটিনিন হতে পারে, ইউরিক অ্যাসিড, সেফালোস্পোরিন, লেভাডোপা, আইসোনিয়াজাইড, এরকম কিছু ড্রাগ আছে, অ্যাসকর্বিক অ্যাসিড, এটা একটা আমাদের রিডিউসিং সাবস্টেন্স। এই তো মোটামুটি এইগুলো হচ্ছে তোমার পজিটিভ আসবে এই জিনিসগুলো থাকলে। তো নেক্সট কোশ্চেন এখানে হবে আরেকটা, যে গ্লাইকোসুরিয়া মানে এটাকে আমরা কি বলছো, ইউরিনের যেহেতু টেস্ট করছো, ইউরিনের সুগার দেখছো, তাহলে এটা কি গ্লাইকোসুরিয়া। তাহলে কখন গ্লাইকোসুরিয়া হয়, আমরা জানি যে আমাদের রেনাল থ্রেশহোল্ড লেভেল হচ্ছে 180 মিলিগ্রাম, তাই না, পার ডে। তো 180 মিলিগ্রামের বেশি যদি এসে যায় তাহলেই আমাদের গ্লাইকোসুরিয়া আমরা বলছি। তো এরপরেই চলে আসবে যে গ্লাইকোসুরিয়ার কজ, ওগুলো নিয়ে আমি আর যাবো না। গ্লাইকোসুরিয়ার কজ থিওরি ওটা তোমরা পড়ে নিতে পারবা। যেমন সবার আগে তুমি বলবা ডায়াবেটিস মেলাইটাস, তারপরে আসবে কি কি প্যানক্রিয়াসের ডিজিজগুলো বলবা, এন্ডোক্রাইন ডিজিজগুলো বলবা,
ব্রেইনের যে ডিজিজগুলো আছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এগুলো বলবা, কিছু ড্রাগ আছে যেমন স্টেরয়েড, ওরাল কন্ট্রাসেপটিভ, এগুলো বলবা। এগুলো গ্লাইকোসিডিয়ার অনেক কজ আছে, এগুলো আমি আর ডিটেলসে যাব না। আর এটা একটা কিন্তু বেড সাইড টেস্ট, জেনেটিক টেস্টও বেড সাইড টেস্ট হিসেবেই করা যায়। তারপরে তোমাদের আসতে পারে গ্লাইকোসিডিয়ার টাইপ কী কী আছে, যেমন ছিল যে এলিমেন্টারি ছিল, রেনাল ছিল, কিছু যে গ্লাইকোসিডিয়া আছে এগুলো আসতে পারে। তো মোটামুটি জেনেটিক টেস্ট সম্পর্কে এটাই মেইন, আর কিছু লাগে না। তো তোমরা যেটা করবা যে পরীক্ষাতে তোমাদের প্রিন্সিপাল লিখবা সবার আগে, তারপরে কি করবা, তারপরে প্রসিডিউরটা সুন্দর করে লিখবা, তারপরে তোমরা আবার ছবি আঁকো, ছবিটা আঁকলা, এবং তারপরে তোমরা কি করবা, ইন্টারপ্রিটেশন লিখবা। ইন্টারপ্রিটেশনে যে তুমি কি পেয়েছো, স্যাররা এটা অবশ্যই জিজ্ঞেস করে। দেখা যায় যে তোমাদের ব্রিকরেডই দেওয়া হলো, ব্রিকরেড হলো একটা সুগার মেশানো, তাহলে ব্রিকরেড দিবা। যেটা আসবে সে অনুযায়ী তোমরা কত রিপোর্ট আসছে, কত প্লাস এবং কীরকম আশা করতেছো গ্লুকোজটা, সেটা বলবা। আচ্ছা, এটা একটা টেস্ট, এটা একজন পেতে পারো। আর একজন যেটা পেতে পারো, এটা তোমাদের আগে বলা আছে, সেটা হচ্ছে যে হিট কগুলেশন টেস্ট। হিট কগুলেশন টেস্টের প্রিন্সিপালটা কী ছিল? মেইন এখানে কোনো রিয়েজেন্ট না, মেইন হচ্ছে এখানে হিট। তো হিট দিলে এখানে যদি প্রোটিন থাকে ইউরিনের মধ্যে, তাহলে সেই প্রোটিনটা কগুলেশন হয়, ডিন্যাচারেশন হয়। কগুলেশন হয়ে গেলে কি হবে, ইউরিনের মধ্যে প্রোটিন যখন কগুলেশন হয় তখন একটা ক্লাউডিনেস চলে আসে। তো প্রোটিনের অ্যামাউন্ট অনুযায়ী আমরা বলতে পারি যে ক্লাউডিনেস কতটুকু আসছে, না আসে নাই। কম ক্লাউডিনেস মানে প্রোটিন কম, বেশি ক্লাউডিনেস মানে বেশি প্রোটিন। তো এখন এই ডিন্যাচারেশন অফ প্রোটিনের সংজ্ঞাটা তোমাদের আবার বায়োকেমিস্ট্রি থেকে মনে করতে হবে যে এখানে প্রাইমারি স্ট্রাকচারটাই শুধু প্রিজার্ভ থাকে প্রোটিনের, সেকেন্ডারি টার্সিয়ারি সমস্ত স্ট্রাকচার কিন্তু, কোয়াটারনারি যে স্ট্রাকচারগুলো আছে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো শুধুমাত্র প্রাইমারি স্ট্রাকচার থাকে, এটাকেই বলা হয় হচ্ছে ডিন্যাচারেশন। আর যখন ডিন্যাচারেশনটা একেবারে পার্মানেন্টলি হয়ে যাবে, রিভার্সিবল থাকবে না, ইরিভার্সিবল যখন হবে, তখন এটা হয়ে যাবে তোমার কগুলেশন বলি তখন আমরা সেটাকে। তো যাই হোক, এটা হচ্ছে হিট কগুলেশন টেস্টের মেইন প্রিন্সিপাল। এরপরে কি প্রসিডিউর? প্রসিডিউর তোমরা সবাই জানো, একেবারেই মুখস্থ তোমাদের, যে 2/3 আমরা ইউরিন নেই, তারপরে হিট দেই আপার থার্ডে। আপার থার্ডে কেন হিট দেই? কারণ হচ্ছে যে পুরোটা নিচে যদি হিট দাও তাহলে পুরোটা জুড়েই তোমার অপাসিটি বা ক্লাউডিনেস চলে আসবে, তখন আর কম্পেয়ার করতে পারবে না। তো এটা কম্পেয়ার করার সুবিধার জন্য উপরের দিকেই হিট দিতে হয়। তো ক্লাউডিনেস যখন চলে আসে তখন আমরা কী দিই, ফিউ ড্রপস অফ, মানে 4 to 5 ড্রপস অফ অ্যাসিটিক অ্যাসিড দিয়ে দিই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাসিটিক অ্যাসিড দিলে কি হতে পারে আর কেন দিই, তাই না? তো অ্যাসিটিক অ্যাসিড দিলে কি হতে পারে, দেখা গেল তুমি ক্লাউডিনেস ছিল, তুমি অ্যাসিটিক অ্যাসিড দিলে তোমার ক্লাউডিনেসটা চলে গেল। তাহলে কেন চলে গেল? তার মানে এটা প্রোটিন ছিল কি না? এটা প্রোটিন ছিল না, এটা ফসফেট অথবা কার্বনেট ছিল। তাহলে ফসফেট বা কার্বনেট কেন অ্যাসিটিক অ্যাসিড দিলে চলে গেল? কারণ অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে ডিজলভ হয়ে যায় ফসফেট কার্বনেট, এটা একটা কেমিক্যাল রিয়াকশনের মতো। এটা যেহেতু ডিজলভ হয়ে করার ক্যাপাসিটি আছে অ্যাসিটিক অ্যাসিডের, এই জন্য ফসফেটটা চলে গেছে। আর অ্যাসিটিক অ্যাসিড দিয়ে হিট করার পরে যদি দেখো যে আবার ক্লাউডিনেসটা আরও বেড়ে গেছে, আছে তো আরও বেড়ে গেছে, তার মানে হচ্ছে কি ক্লাউডিনেস বেড়ে গেছে মানে প্রোটিন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রিপোর্ট। এখন এই হচ্ছে রেজাল্ট চলে আসছে তোমার হাতে। তাহলে এখন তুমি ইন্টারপ্রিট করবা কি, তোমাদের যে কতটুকু প্রোটিন আছে কি। যদি কোনো ক্লাউডিনেস না থাকে তাহলে তো তোমার নীল বলেই দিলা। আচ্ছা, এরপরে সেই বেনেডিক্ট টেস্টের মতোই আমাদের প্লাস 1+, 2+, 3+, 4+ আছে। তো 1+ বলার আগে যেটা আছে ট্রেস অ্যামাউন্ট, প্লাস মাইনাস একটা আমরা প্রোটিন বলি, সেটা হচ্ছে ট্রেস অ্যামাউন্ট অফ প্রোটিন থাকতে পারে। কিসে ট্রেস অ্যামাউন্ট অফ প্রোটিন থাকতে পারে সেটা হচ্ছে কীভাবে বুঝবো আমি? এটা বুঝবো যে হালকা একটু ক্লাউডিনেস আসছে, মানে কালার চেঞ্জটা ওরকম ধরার মতো না কিন্তু হয়েছে, তাহলে আমরা ট্রেস বলি। তারপরে যদি দেখি যে ক্লাউডিনেস আসছে ডেফিনেটলি, কিন্তু এর মধ্যে কোনো গ্রানুলেশন নাই আর ফ্লকুলেশন নাই, তাহলে এটাকে আমরা প্লাস বলি। গ্রানুলেশন মানে হচ্ছে দানা দানা, আর ফ্লকুলেশন মানে চাকা চাকা, তো বা ছাকা ছাকা ছাকড়া ধরনের। তো যদি এটা না থাকে, যদি শুধু ক্লাউডিনেস থাকে হালকা, তাহলে আমরা প্লাস।
দ্বিতীয় ধাপে আসছে ডবল প্লাস, এটাতে আসছে তোমার ক্লাউডিনেসের সাথে গ্রানুলেশন, মানে একটু একটু দানা দেখা যাচ্ছে। তৃতীয় ধাপে আসবে যে একেবারে গ্রানুল মানে দানাও আছে এবং ফ্লকুলেশনও আছে, তাহলে এটা হচ্ছে 3+। আর 4+ মানে একেবারে ডিম সিদ্ধ করলে যেমন সাদা অংশের মতো একেবারে ডেফিনিট ভেরি থিক প্রেসিপিটেশন যদি থাকে, তাহলে সেটা হচ্ছে তোমাদের 4+। এই হচ্ছে তোমাদের প্রোটিনের ইন্টারপ্রিটেশন। তো তোমার যেটা পড়বে তুমি সেটা লিখে ফেলবা, এই হচ্ছে কথা। তো যখন প্রোটিন, এটা কিসের টেস্ট? প্রোটিন ইউরিয়ার টেস্ট। তাহলে প্রোটিন ইউরিয়া কাকে বলে? প্রোটিন কি আমার যাওয়ার কথা ছিল? না। এক্সেস অ্যামাউন্ট অফ প্রোটিন যদি যায় তাহলে প্রোটিন ইউরিয়া। কখন প্রোটিন ইউরিয়া বলি? 150 মিলিগ্রাম পার ডে এর বেশি যদি প্রোটিন যায় তাহলে সেটাকে আমরা প্রোটিন ইউরিয়া বলি। তো এটা যখনই বলবা প্রোটিন ইউরিয়ার সংজ্ঞা, তাহলে এরপর সাথে সাথেই তোমার চলে আসবে কি? কজ। তো কজটাকে আমরা ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল হিসেবে বলি। ফিজিওলজিক্যাল যেমন হ্যাভি যদি প্রোটিন ডায়েট খাওয়া হয়, তারপর হচ্ছে এক্সারসাইজ, ভিগোরাস এক্সারসাইজ করে, কোল্ড এক্সপোজার থাকে, তো এসব কিছু কারণে আমাদের হতে পারে প্রোটিন আসতে পারে। অর্থোস্ট্যাটিক আছে, অনেকের দাঁড়ালে প্রোটিন আসে, হাঁটাচলা করলে। আচ্ছা, আমাদের মেইন প্যাথোলজি, তাহলে প্যাথোলজিক্যাল কজগুলো বলতে হবে। তো প্রি রেনাল, রেনাল, পোস্ট রেনাল ভাগ করে তোমরা বলে ফেলবা। প্রি রেনাল কী কী কজ ছিল? ফেব্রাইল ইলনেস ছিল, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, হাইপারটেনশন, হাইপারথাইরয়েডিজম, মাল্টিপল মায়োলেমা, এইসব কারণে আমার প্রিরেনাল কারণ। রেনাল কারণের প্রথমেই আসবে কি? সেই একই কথা, নেফ্রোটিক সিনড্রোম, তারপর হচ্ছে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, পাইলোনেফ্রাইটিস, টিউমার অফ দ্য কিডনি হতে পারে, পলিসিস্টিক কিডনি ডিজিজ, এই সব কারণে হতে পারে। আচ্ছা, তারপরে কি আসতে পারে? পোস্ট রেনাল কজগুলো, মানে হচ্ছে যে ওই বাইরের, যেটা কিডনির বাইরে, যেমন ব্লাডার সিস্টাইটিস, ইউরেথ্রাইটিস, প্রোস্টাটাইটিস, তারপরে ব্লাডারে যদি তোমার ইউরেটার বা ব্লাডারে যদি স্টোন হয়, টিউমার হয়, ইনফেকশন হয়, কোনো টিবি আসে, তাহলে তোমার এই পোস্ট রেনাল কজ, এটা প্রোটিন আসতে পারে। তো প্রোটিন ইউরিয়ায় যখন বলবা তখন সাথে সাথে তোমার চলে আসবে যে হ্যাভি প্রোটিন ইউরিয়া বা ম্যাসিভ প্রোটিন ইউরিয়া কাকে বলে। তো 3.5 গ্রাম পার ডে যদি প্রোটিন যায়, তার বেশি যায়, তাহলে আমরা বলি ম্যাসিভ প্রোটিন ইউরিয়া। তো ম্যাসিভ প্রোটিন ইউরিয়ার কজগুলো তখন চলে আসবে। কি বলবা কজ? ম্যাসিভ প্রোটিন ইউরিয়ার কজ হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলবা, এটাই ভালো বলা, টক্সিমিয়া অফ প্রেগনেন্সি, অ্যামাইলয়েডোসিস, সিস্টেমিক লুপাস ইরিথ্রোমেটাস, মাল্টিপল মায়োলেমা, এই যে কজগুলো, এগুলো হচ্ছে তোমার হ্যাভি প্রোটিন ইউরিয়ার কজ। আচ্ছা, এরপরে আসতেছে তোমার আরেকটা টার্ম কি আসবে? মাইক্রো অ্যালবুমিনুরিয়া। মাইক্রো, তার মানে তোমাকে বলতে হবে যে কখন বলবো এটা, যে কনভেনশনাল মেথডে যদি আমার প্রোটিন না পাই কিন্তু প্রোটিন যাচ্ছে, তাহলে কনভেনশনাল মেথড বলতে কি বোঝাচ্ছে? তোমার এই হিট কোয়াগুলেশন টেস্টে যদি প্রোটিন না আসে তাহলে তোমার মাইক্রো অ্যালবুমিনুরিয়া। কিন্তু কখন বলবো এটা আমরা? 30 to 300 মিলিগ্রাম পার ডে, এটা হচ্ছে আমার এটার রেঞ্জ। তো এটাকে নিয়ে আমরা এত ব্যস্ত কেন? কারণ এটার সিগনিফিকেন্ট, অনেক সিগনিফিকেন্ট। কেন? যেমন এটা আর্লি ডায়াগনোসিস অফ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, এটা হচ্ছে 1 নম্বরের কারণ, যে কারোর হিট কোয়াগুলেশন পজিটিভ নাই, কিন্তু যদি আমি এই অ্যালবুমিনটা পাই এভাবে, তাহলে আমরা আগে থেকে ডায়াগনোসিস করতে পারবো যে ডায়াবেটিসটা তার কন্ট্রোল হচ্ছে না, ডায়াবেটিস করতে হবে, ভালো মতো কন্ট্রোলে নিতে হবে। আরেকটা আছে যে ইনক্রিজ রিস্ক অফ অ্যাথেরোস্ক্লেরোসিস এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ, এগুলোর সাথে এটার একটু অ্যাসোসিয়েশন পাওয়া গেছে, এই জন্য আমরা অ্যালবুমিনটা করার চেষ্টা করছি। এইগুলো হচ্ছে মোটামুটি হিট কোয়াগুলেশন টেস্টের তোমাদের, এর চেয়ে বেশি কিছু আমরা ধরি না। লেখার প্রসিডিউর একই, প্রিন্সিপাল লিখবা, তারপরে প্রসিডিউরটা লিখে ফেলবা, ছবি আঁকলা একটা, আর ইন্টারপ্রিটেশন, রেজাল্টটা কী আসছে, তোমারটাই কী আসছে। যেমন একটা প্রশ্ন করা হয় তোমাদের যে
কারোর 4+ ইউরিনে সুগার আছে, আবার 4+ প্রোটিন, তাহলে কি তোমার ডায়াগনোসিস কি মনে হয়, কি হতে পারে তার? কি হতে পারে তার? ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, তাই না? এইগুলো ব্যাপারটা এই। তো এটা হচ্ছে তোমাদের 4 নম্বর যে প্র্যাকটিক্যালটা, এটা মোটামুটি তোমাদের আজকে শেষ হলো 4 নম্বরটা। এরপরে যেটা থাকে 1 নম্বর আর 2 নম্বর প্র্যাকটিক্যালে যাই, লং প্র্যাকটিক্যালে। এখানে তোমাদের থাকে হচ্ছে পেরিফেরাল ব্লাড ফিল্ম। এই ফিল্ম একটা দেওয়া থাকবে তোমাদের আনস্টেইনড, আর একটা দেওয়া থাকে তোমাদের স্টেইনড। তার মানে তোমাদের 2টা স্লাইড আঁকতে হবে, লিখতে হবে। তো পার্থক্য হচ্ছে যে প্রথম যেটা, সেটাতে তোমাদের প্রসিডিউর লিখতে হবে স্টেইনিংয়ের, আর দ্বিতীয় যেটাতে, সেটাতে তোমাদের স্টেইনিংয়ের প্রসিডিউরের কোনো দরকার নাই, তোমরা সরাসরি ছবি এঁকে ডায়াগনোসিস করে লিখবা। তো এই ক্লাসগুলো তোমাদের আমিই নিয়েছি, অসংখ্যবার বলেছি তোমাদের, কিন্তু তারপরেও পরীক্ষার হলে যেখানে তোমাদের খাতা, যেটা তোমাদের ছবিগুলো যেন কেন বুঝাতেই তোমাদেরকে পারি না আমরা, যে ছবিটার কালারটা কী হবে, আর ব্লাড ফিল্মের যে সেলগুলো, এই সেলগুলোর কালার কী হবে, এই সাইজ কী হবে, কে বড় কে ছোট, কে মানে আগে আসবে কে পরে আসবে, কে কয়টা আসবে, একটা ফিল্মে কার ছবি কয়টা আঁকতে হবে, এটা আমি তোমাদেরকে এখনও মানে বলার পরেও তোমাদের কাছ থেকে রেসপন্সটা পাই না। হয়তো তোমরা এটাকে খুব সহজ মনে করো যেটা তো লাগবে না, এটা একবার পরীক্ষা দিয়ে যেতে পারলেই তো শেষ। ব্যাপারটা কিন্তু তা না, এটা তোমার পরেও তো কাজে লাগবে। তোমার রিপোর্ট দেখতে হবে না, তুমি পিভিএফে তোমার আত্মীয় স্বজনের রিপোর্ট দেখবা না, তুমি হয়তো প্যাথোলজিতে পড়বা না, কিন্তু তুমি যদি সেলগুলো আজকে চিনে রাখো, তুমি নিজেও পিভিএফ কোন সময় তোমার এই জ্ঞানটা কোথায় কাজে লাগবে আমাদের কিন্তু আমরা জানি না, হঠাৎ একটা জ্ঞান হঠাৎ কাজে লেগে যায়। তো সেই হিসেবে একটু ভালো মতো তোমরা এটা বোঝার চেষ্টা করো যে পেরিফেরাল ব্লাড ফিল্ম, তোমাদেরকে কোনো ফিল্ম তৈরি করতে হবে না, তোমরা ফিজিওলজিতে ফিল্ম তৈরি করা শিখেছো এবং সরাসরি পরীক্ষা দিয়েছো যে কিভাবে একটা থিন ফিল্ম করতে হয়, একটা থিক ফিল্ম কিভাবে করতে হয়। তো বলাই হয়ে গেল যে ফিল্ম আছে কয় রকমের, 2 রকমের করা যায়, একটা হচ্ছে থিন ফিল্ম, একটা হচ্ছে থিক ফিল্ম। আর থিন ফিল্ম করাটাই তোমরা শিখেছো, থিক ফিল্ম করা শিখো নাই। তো থিক ফিল্মটা আগে বলি, এটা কেন করতে যাবো আমরা থিক ফিল্ম? ম্যালেরিয়াল প্যারাসাইট দেখার জন্য, তাই না? ম্যালেরিয়াল প্যারাসাইট ডায়াগনোসিস করার জন্য আমাদের থিক ফিল্ম করতে হয়। তো থিক ফিল্ম করার নিয়মটা কি, কিভাবে করা যায় থিক ফিল্ম? থিক ফিল্ম করার নিয়মটা হচ্ছে একটা লার্জ ড্রপ অফ ব্লাড নিবা, এটা কিন্তু একটা স্লাইডের মাঝখানেই নিতে হবে। যেমন থিন ফিল্মে একটা ব্লাড ড্রপটা নিতে হয় এজ থেকে 1 to 2 সেন্টিমিটার দূরে, কিন্তু এখানে তুমি ব্লাডটা মাঝখানে নিবা এবং আর একটা স্লাইডের কর্নার দিয়ে এই ড্রপটাকে তুমি যতটুকু ড্রপ দিয়েছো তার 4 গুণ বড় করে ফেলবা, ছড়ায় ফেলবা, একটা কয়েনের মতো, একটা ছোটো কয়েনের মতো একটা গোল বা ওভাল শেপ দিবা, কিন্তু ইউনিফর্ম হতে হবে, এক জায়গায় মোটা এক জায়গায় চিকন হবে না। এটা করার পরে তোমাকে এটা এয়ার ড্রাই করতে হবে, 30 মিনিটের জন্য তোমাকে এয়ার ড্রাই করতে হবে। 30 মিনিট পরে হিমোগ্লোবিনটাকে ধুয়ে ফেলতে হবে, ডিহিমোগ্লোবিনাইজেশন। কীভাবে করতে হয় এটা? এটা একটা বিকারের মধ্যে ডিস্টিল ওয়াটার থাকবে, এমন পরিমাণে থাকবে যে স্লাইডটা চুবানো যায়, পুরো ডুবে থাকে। তো ওই একটা বিকারে ডিস্টিল ওয়াটার নিয়ে ওর মধ্যে তোমাকে স্লাইডটা রাখতে হবে 10 মিনিট। 10 মিনিট স্লাইডটা রাখার পরে এরপরে সেই একই প্রসিডিউর তুলে নিয়ে তুমি এয়ার ড্রাই করে ফেলবা। এই হচ্ছে তোমার থিক ফিল্ম, খুবই সহজ থিক ফিল্ম। তো থিক ফিল্ম একটা আইডিয়াল আমরা কখন বলি? আমরা একটা স্লাইড নেই, এরকম স্লাইড নিয়ে স্লাইডের এই পাশে একটা পেপার রাখি, নিউজ পেপার। তো একটা আদর্শ থিক ফিল্মের বৈশিষ্ট্য হবে তুমি যে ফিল্মটা তৈরি করছো ওইটার ওপাশ থেকে দেখা যাবে ভেদ করে ওই পাশের যে একটা নিউজ পেপার ওইখানে আছে, লেখাগুলো আছে, কিন্তু লেখাগুলো তুমি পড়তে পারবে না। মানে লেখা দেখা যাবে কিন্তু পড়া যাবে না, এতটুকু মোটা হলে আমার বুঝতে হবে যে এটা থিক ফিল্মটা আইডিয়াল হচ্ছে। আচ্ছা, থিক ফিল্ম গেল, তোমাদের থিক ফিল্ম আসবে না। তোমাদের থিন ফিল্মটা কীভাবে তৈরি করতে হয়? থিন ফিল্ম কীভাবে তৈরি করতে হয় এটা তোমরা অনেকবার দেখেছো, করেছো। তো আমি একটা সফট একটা রিমাইন্ডার দিয়ে ছেড়ে দিই এটা, যে একটা স্লাইডের কর্নারে 1 ড্রপ নিতে হবে, ব্লাড নিতে হবে,
1 থেকে 2 সেন্টিমিটার দূরে। আচ্ছা, সেখান থেকে তারপরে কী করতে হবে, আরেকটা স্প্রেডার হাতে নিতে হবে। স্প্রেডারটা নিয়ে 45 ডিগ্রি, ডান হাতে স্প্রেডার থাকবে তোমার, আর বাম হাতে স্লাইডটা থাকবে। তো বাম হাতে স্লাইড আছে, ডান হাতে আমার স্প্রেডার আছে। স্প্রেডারটাকে ব্লাডের কাছে পর্যন্ত নিতে হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। নিলে কি হয়, ব্লাডটা ওই স্প্রেডারের এজ জুড়ে ছড়ায় যায়। তারপরে একটা স্মুথলি একটা টান দিতে হবে, রাইট সাইডে একটা টান দিলেই তোমার একটা সুন্দর ফিল্ম হবে, ইউনিফর্ম হবে, 3 থেকে 4 সেন্টিমিটার লম্বা হবে ফিল্মটা। এবং সবচেয়ে বড় কথা, তোমরা জানো যে হেড, বডি আর টেইল থাকবে, কারণ আমাদের মেইন কাজটা বডিতে, তাহলে হেড, বডি, টেইল থাকবে, এই সমস্ত কিছু বৈশিষ্ট্য আছে। তারপরে এয়ার ড্রাই করে রাখবা। তো তোমাদের ফার্স্ট প্র্যাকটিক্যালে এয়ার ড্রাই করা এরকম একটা স্লাইডই তোমাদের দেওয়া হবে। তো এয়ার ড্রাই করা একটা স্লাইড তুমি নিয়ে আসলা, এখন তোমাকে স্টেনিং করতে হবে। এয়ার ড্রাই এই স্লাইডটাকে তোমার নিজের ওই পরীক্ষার হলে স্টেনিং করতে হবে। এবং স্টেনিংয়ের প্রতিটা প্রসিডিউর, কীভাবে কোন স্টেজ কোনটা আমরা ধরবো, এটা তো তুমি জানো না, সব কিছুই ধরতে পারি স্টেনিংয়ের। তাহলে স্টেনিংটা তোমাদের যেমন ভাইভাতেও কাজে লাগে, এমনকি যে শুধু যে লং প্র্যাকটিক্যালের জন্য যে তা না, এই স্টেনিংগুলো আবার ভাইভা টেবিলেও ধরে ফেলে, কারণ ওখানেও তোমার স্লাইডগুলো দেয়া থাকে, দেখছো তোমরা, তাই না? ট্রের মধ্যে দেয়া থাকে যে এটা কি স্লাইড, এটা কি রং করা হয়েছে। তো এই যে স্টেনিংগুলো করতেছো, স্টেনিং তাহলে কাকে বলে সেটা বলতে পারো তোমরা? স্টেনিং কাকে বলে, বা আমরা কেন করছি, স্টেনিংয়ের প্রয়োজনটা কি? স্টেনিং হচ্ছে এটা একটা অক্সিলারি টেকনিক, এটা ইউজ করা হয় ইন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ স্লাইড। কি জন্য? এনহ্যান্সিং দ্য কন্ট্রাস্ট ফর ভিজুয়ালাইজেশন। তার মানে তোমার ইমেজটাকে সুন্দর করার জন্য, একটা কন্ট্রাস্ট বাড়ানোর জন্য তোমাকে স্টেনিং করতে হয়। নর্মাল একটা স্লাইড থাকলে যে দেখা যাবে না তা না, কিন্তু তোমার আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট আলাদা করা বা ব্যাকটেরিয়ার আলাদা করা, একটা মিডিয়ার মধ্যে বসে আছে, ওর একটা স্পুটাম থাকলো, একটা ব্লাডের অন্য প্লাজমার রং আছে, রং নাই মানে একটা ব্রাউনিশ, তো একটা ড্রাই করার পরে একটা রং হয়, রক্তের যে লাল রং আছে। তাহলে এই যে এতগুলো ডিফিকাল্টিস, এগুলোর থেকে বাঁচার জন্য আমরা একটা অক্সিলারি একটা টেকনিক আবিষ্কার করেছি, কন্ট্রাস্ট করার জন্য, ইমেজটাকে ভালো করার জন্য, মাইক্রোস্কোপের চোখে ভালো দেখার জন্য, যাতে আমার দেখতে খুব সুবিধা হয়, আমরা চোখ রেখেই সাথে সাথে দেখতে পারি, বুঝতে পারি। তো এই স্টেনিং তো কাকে বলে জানলা, স্টেনিংয়ের প্রকারভেদও তোমরা আগে পড়ছো, তারপরেও আরেকবার বলি। সেটা হচ্ছে যে অ্যাসিডিক স্টেইন আছে যেমন ইওসিন, বেসিক স্টেইন আছে মিথিলিন ব্লু, আর নিউট্রাল স্টেইন আছে যেমন জিনসাম। এটা এক ধরনের ক্লাসিফিকেশন স্টেইনিংয়ের। আচ্ছা, দ্বিতীয় আর এক ধরনের ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে তোমার পজিটিভ আর নেগেটিভ। পজিটিভ নেগেটিভ স্টেনিংটা মেইনলি তোমরা শুনবা হচ্ছে মাইক্রোবায়োলজিতে, আমাদের এরকম না। সেটা কি? সেটা হচ্ছে যে পজিটিভ স্টেইন মানে তোমার ম্যাটেরিয়ালটাকেই সে স্টেইন করবে, যেমন গ্রাম স্টেইন করতেছো তোমরা, অ্যাসিড ফাস্ট স্টেইন করছো। আর নেগেটিভ স্টেইন মানে হচ্ছে সে কিন্তু তোমার স্পেসিমেনকে স্টেইন করে না, স্টেইন করছে কাকে? তোমার স্লাইডটাকে। তার মানে এটাও একটা কন্ট্রাস্ট এক ধরনের। এই হচ্ছে পজিটিভ নেগেটিভ স্টেইনিং। আরেক ধরনের স্টেইনিং আছে, সেটা হচ্ছে সিম্পল আর কম্পাউন্ড। সিম্পল মানে একটা রং দিয়ে যদি তুমি রং করো, স্টেইন করো, সেটা হচ্ছে সিম্পল স্টেইনিং, যেমন লোফলার্স মিথিলিন ব্লু। আর কম্পাউন্ড স্টেইনিং আমি যেগুলো বললাম, গ্রাম স্টেইনিং, তারপরে হচ্ছে অ্যাসিড ফাস্ট স্টেইনিং, এগুলো সব কম্পাউন্ড স্টেইনিং। আচ্ছা, যাই হোক, রং সম্পর্কে অনেক কিছু শুনলাম, তোমরা আরও জানো অনেক কিছু। তো রং করার পরে যে আমরা এয়ারে রেখে দিচ্ছি কেন? তার মানে এটা আমাদের ফিক্সেশন এক ধরনের। কেন ফিক্সেশন আমাদের প্রয়োজন বলো তো? ফিক্সেশন আমাদের এই জন্য প্রয়োজন যে স্টেনিংয়ের প্রসিডিউরে, যে কোনো স্টেনিংয়ের প্রসিডিউরে দেখবা যে অনেকগুলো ওয়াশিংয়ের লেভেল পার করতে হয়। তো এই ওয়াশিংয়ের লেভেলটা পার করে আসতে গেলে তোমাকে, যাতে স্লাইড থেকে তোমার স্পেসিমেন ধুয়ে না যায়, তুমি তো ধুতে ধুতে রং স্পেসিমেনই হারায় যাবে। আর যখন স্লাইডটা মাইক্রোস্কোপের নিচে দেখবা, সুন্দর একটা রং দেখতে পাবা, শুধু কোনো জিনিসপত্র নাই। তো সেই জন্য ফিক্সেশনটা করা হয়, যে যাতে ওয়াশ হয়ে না হয়। তো ফিক্সেশনের যেমন জিজ্ঞেস করি, আমরাই জিজ্ঞেস করেছিলাম গতবার যে কী কী ফিক্সেশন হয়, কেন ফিক্সেশনটা প্রশ্নটা আসবে সেটা আমি পরে বলছি। এয়ার ফিক্সেশন আছে, হিট ফিক্সেশন আছে, আর কেমিক্যাল ফিক্সেশন।
কেমিক্যাল ফিক্সেশন যেমন ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল। এয়ার ফিক্সেশন মানে তুমি তো যে কোনো স্লাইড ধুয়ে মানে তৈরি করে এয়ারে রেখে দিচ্ছ, এটা একটা ফিক্সেশন। হিট ফিক্সেশন মানে স্লাইডটাকে একটা বুনসেন বার্নারের উপর দিয়ে 3-4 বার পাস করা, যে জিনিসটা অবশ্যই তোমার ব্যাকটেরিয়া মানে মাইক্রোবায়োলজিতে তোমাদের দেখানো হয়েছে। গ্রাম স্টেনিংয়ের আগের স্লাইড হিটে দেওয়া হয়, আমাদের ব্লাড স্লাইড হিটে দেওয়া হয় না, কিন্তু তোমার মাইক্রোর যে স্লাইড সেটা অবশ্যই হিট ফিক্সেশন করতে হয়। আর আরেকটা কেমিক্যাল, আমরা করি কেমিক্যাল ফিক্সেশন, এই জন্য হচ্ছে তোমাদেরকে বলা হলো যে ফিক্সেশনটা এইভাবে আসছে। এবার স্টেইনিং কাকে বলে জানলা, ক্লাসিফিকেশন বলা হলো, ফিক্সেশন বলা হলো। আচ্ছা, এবার আমার প্যাথোলজিতে কী কী স্টেইন ব্যবহার করা হয়? খুব সহজ প্রশ্ন, তোমাদের ঠোঁটের আগায় আছে এখন আমি জানি। তো কি আছে? আছে হচ্ছে কি পিবিএফ এর জন্য। পিবিএফ এর জন্য কি কি স্টেইন আছে? সেটা হচ্ছে পিবিএফ এর স্টেইনগুলোর মধ্যে যে রোমানস্কি স্টেইন যেগুলো আমরা বলি, কি বলি? লিশম্যান, রাইটস, গিমসা, জেনার, এগুলা। আর আরেকটা স্টেইন আছে সুপ্রাভাইটাল স্টেইনিং বা নিউ মিথিলিন ব্লু। এটার মানে কি? এটা কিসের স্টেইন? এটা রেটিকুলোসাইটের স্টেইন। তো এই হচ্ছে পিবিএফ এ আমরা মোটামুটি এই স্টেইন করি। আচ্ছা, বোন ম্যারোতে আমরা কি স্টেইন করি? বোন ম্যারো স্লাইডও আমাদের থাকে, দেখতে হয় প্যাথোলজিতে। এটা হচ্ছে লিশম্যান স্টেইন করা হয়। আর আরেকটা কি করা হয়? লিশম্যান স্টেইন ছাড়া আরেকটা করা হয় হচ্ছে পালস স্টেইনও করা হয় আয়রন দেখার জন্য। আচ্ছা, আর কি স্লাইড আছে? আচ্ছা, স্লাইডের যে আমাদের সাইটোকেমিক্যাল স্টেইনিং, যেগুলো আমাদের খুলনাতে হয় না, ঢাকায় হয়, বিএসএমএতে হয়। সাইটোকেমিক্যাল স্টেইনগুলো তোমাদের জানতে হবে, কারণ লিউকেমিয়ার স্লাইড যখন ধরবা তখন তো এটা মুখে উচ্চারণ করবা যে সাইটোকেমিক্যাল স্টেইনিং করব, লিউকেমিয়ার যে প্রকারভেদগুলো ওইটা করার জন্য। তো কি আসবে? যেমন হচ্ছে মাইলোপারঅক্সিডেজ, তারপরে হচ্ছে সুদান ব্ল্যাক স্টেইনিং, অ্যাসিড ফসফেটেজ, পারায়োডিক অ্যাসিড স্কিপ। এই যে এগুলো হচ্ছে সাইটোকেমিক্যাল স্টেইনিংয়ের নাম। তোমাদের প্রসিডিউর দরকার নেই এগুলোর শুধুমাত্র নাম জানলেই তোমাদের হবে। আর কমন প্রশ্ন যে হিস্টোপ্যাথোলজিতে কি স্টেইন হয় আর সাইটোপ্যাথোলজিতে কি স্টেইন হয়, তোমরা জানো। হিস্টোপ্যাথোলজির যে স্টেইন সেটা হচ্ছে তোমার হেমাটোক্সালিন অ্যান্ড ইউসিন, আর সাইটোপ্যাথোলজির স্টেইন হচ্ছে প্যাপানিকুলার স্টেইন। এই গেল মোটামুটি আমরা কী কী স্টেইন ব্যবহার করি। তো আজকে আমি শুধুমাত্র লিশম্যান স্টেইনের ব্যাপারটা মানে পিবিএফের যে স্টেইনটা এটা বলবো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা পিবিএফে কী দেখবো, কীরকম সাইজ সেল দেখি, এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বলবো। আজকে আমরা শুধু স্টেইনিংটা, লিশম্যান স্টেইনিংটা বলে আজকে শেষ করব। তো সবার আগে তাহলে লিশম্যান স্টেইনটা আমাদের তো একেবারে অহরহ লাগছে। তো এই স্টেইনটা তোমার কম্পোজিশন লাগবে। কম্পোজিশন কি? কম্পোজিশন হচ্ছে লিশম্যান পাউডার আর হচ্ছে 200 মিলিগ্রাম বা 0.2 গ্রাম, আর মিথাইল অ্যালকোহল লাগবে 100 ml। তো এই যে লিশম্যান পাউডারের মধ্যে কী কী জিনিস থাকে? এটা একটা মিক্সচার, এটা একটা পলিক্রোমাটিক স্টেইন। পলিক্রোমাটিক মানে 2 রকমের কালার, এক রকমের না, পলি। তো কিসের মিক্সচার এখানে? ইওসিন এবং মিথিলিন ব্লু। সহজ ব্যাপার। ইওসিন আর মিথিলিন ব্লু আছে লিশম্যান পাউডারে, এটা 200 মিলিগ্রাম নিতে হবে, আর 100 ml মিথাইল অ্যালকোহল দিতে হবে। এটা কমার্শিয়ালি অ্যাভেলেবেলও পাওয়া যায়, আবার অনেক ল্যাব নিজেরা বানায়ও নেয়। কিন্তু এটার আবার পিএইচ লেভেল আছে, একটা বাফার মেনটেন না করলে সুন্দর কালার আসে না। তো কম্পোজিশনটা জানলা, এবার কে কোনটাকে রং করবে? মিথিলিন ব্লু বললাম, ইওসিন বললাম, তাহলে এটা একটা বেসিক তোমাদের আছে, এটা তোমাদের আমি আগেও বলেছি। কি বলেছি? যে ইওসিনটা অ্যাসিডিক স্টেইন আর মিথিলিন ব্লু হচ্ছে বেসিক স্টেইন। যে কাকে আকর্ষণ করবে? সে আকর্ষণ করবে হচ্ছে অ্যাসিডিককে। তো তাহলে আমার ইওসিন হচ্ছে অ্যাসিডিক, রেড কালার বা পিঙ্ক কালার, এটা তাহলে আমাদের সাইটোপ্লাজমের যে জিনিসগুলো আছে সেগুলোকে সে স্টেইন করবে, যেমন গ্রানিউলগুলো আছে, তারপরে হচ্ছে হিমোগ্লোবিন, এদেরকে স্টেইন করবে ইওসিন। আর মিথিলিন ব্লু যেটা, এটা যেহেতু বেসিক স্টেইন, এটা নিউক্লিয়াসের দিকে তার আকর্ষণ। নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আরএনএ ম্যাটেরিয়ালগুলো, এগুলোকে সে ব্লু বা ভায়োলেট, ব্লু গ্রে বা ভায়োলেট, এক এক রকম টাইপের রং আসবে।
বোঝা গেছে না? তাহলে যে কোনটা কেন রং করতেছে এটাও তুমি জেনে ফেললা যে এই জন্য করছে। এখন কথা হচ্ছে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা লিশম্যান স্টেইনিংয়ে কোনো ফিক্সেটিভ ব্যবহার করি কি না। না, আমরা ফিক্সেটিভ ব্যবহার করি না। কেন? কারণ বলবা কি যে মিথাইল অ্যালকোহলই একটা ফিক্সেটিভ হিসেবে কাজ করে, এই জন্য আমাদের কোনো বাড়তি ফিক্সেটিভের প্রয়োজন হচ্ছে না। এবার যে প্রসিডিউর, খুব ইজি প্রসিডিউর, তোমাদেরকে সবার করতে হবে। কি করতে হবে? প্রথমে তো তোমার এয়ার ড্রাই একটা স্লাইড তুমি র্যাকের পরে রাখলা। র্যাকের পরে রাখার পরে তুমি তোমার সলিউশনটা, লিশম্যান যে একটা সলিউশনটা, ওইটা তুমি দিবা। কতটুকু দিবা? এটা দিতে হবে যে যতটুকু জুড়ে স্লাইডটা আছে, স্লাইড না, যতটুকু জুড়ে তোমার পিভিএফটা দেখা যাচ্ছে যে ব্লাড ফিল্মটা, ওই ফিল্মটাকে তোমার ঢেকে দিতে হবে। সেটা যে কয় ফোঁটা লাগুক, 8 ফোঁটা হতে পারে, 6 ফোঁটা হতে পারে, 10 ফোঁটা হতে পারে। খুব বেশি করে ভরায় দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ এর পরের স্টেজেই তুমি দিবা হচ্ছে কি ডিস্টিল ওয়াটার দিবা। তো ডবল অ্যামাউন্টের ডিস্টিল ওয়াটারও দিতে হবে। তাহলে এত কিছু যদি বেশি বেশি একবারে স্টেইন দিয়ে দাও, তার ডবল অ্যামাউন্ট ডিস্টিল ওয়াটার দিলে তো বেশি বেশি রঙের অপচয় হয়ে পড়ে যাবে। তো কী করবে তাহলে? মেইন কথা হচ্ছে যে আমি স্লাইডটাকে ঢেকে দিলাম, মানে যতটুকু জুড়ে আমার ফিল্ম আছে ওটাকে, ফিল্মটাকে ঢেকে দিলাম, দিয়ে তোমার 1 থেকে 2 মিনিট রেখে দিলাম স্টেনটা। রেখে এইবার তোমার সেই দ্বিতীয় স্টেপটা হচ্ছে ডবল অ্যামাউন্টের ডিস্টিল ওয়াটারটা দিয়ে তুমি রাখবা 20 মিনিট। এখন ডবল অ্যামাউন্টের যে ডিস্টিল ওয়াটারটা দিচ্ছ, এটা মিশায় দিতে হবে। কীভাবে দিতে হবে? একটা পিপেট নিয়ে ফু দিয়ে দিয়ে মিশায় দিতে হবে। কোথায় ফু দিবা? স্লাইডের পরে ফু দিবা। পিপেটটা আবার স্লাইডের সাথে লাগাই দিতে হবে না, দূর থেকে বাতাস, একটা বাতাসের মতো ব্লো করে দিতে হবে, পিপেট দিয়ে দিতে হবে, যাতে রঙটা মিশে যায়। এরপরে শেষ সহজ ব্যাপার, ট্যাপ ওয়াটারে ধোয়া আমাদের সবসময় থাকে স্টেনিংয়ের শেষ প্রসেসটা। তো ট্যাপ ওয়াটারে তুমি একদম মোটামুটি একটা পিঙ্ক কালার আসা পর্যন্ত ধুয়ে ফেললা। পিঙ্ক কালার আসা পর্যন্ত ধুয়ে ফেলার পরে তুমি কী করলা? এখানে একটা টেকনিক আছে, সেটা হচ্ছে স্লাইডের পিছন দিকটাও ধুয়ে ফেলতে হয়। কারণ ওই যে তুমি বারবার স্টেইন দিয়েছো, ওটা উপচায় পড়ে পিছনে, স্লাইডের পেছনে যে রং লেগে গেছে, তুমি যদি ওইটা পরিষ্কার না করো তাহলে তুমি মাইক্রোস্কোপে ভালো স্লাইডটা দেখতে পারবা না। তো তোমার স্টেইনিং শেষ, ধোয়াও শেষ। এবার কী করবা? এবার তুমি র্যাকে এয়ার ড্রাই করবা। ড্রাই হলে কি করবে সেটা আমি নেক্সট দিন বলবো, যে তেল দিয়ে, অয়েল দিয়ে তুমি দেখবা কত পাওয়ারে দেখবা, সেটা সামনের দিনের পড়া। এখন শেষ প্রশ্ন হচ্ছে, এটার এই যে লিশম্যান স্টেইনটা আমরা করলাম, এটা অ্যাডভান্টেজ কি আর ডিসঅ্যাডভান্টেজ কি? তো অ্যাডভান্টেজ প্রচুর আছে, আমরা অহরহ ব্যবহার করছি, নিশ্চয়ই অ্যাডভান্টেজ আছে বলেই ব্যবহার করছি। কি অ্যাডভান্টেজ আছে? সেটা হচ্ছে যে সুবিধা, ইজি টেকনিক, চিপ, তোমার খরচ কম হচ্ছে, ইজিলি তৈরি করতে পারছো, সময়টা টাইম কম লাগতেছে। আচ্ছা, তারপরে আরেকটা সুবিধা হচ্ছে যে কোনো প্রিজারভেটিভ লাগছে না, এটা একটা অনেক বড় সুবিধা, আলাদা করে সময় দিতে হচ্ছে না এটা। আর তারপরে কথা যে কন্ট্রাস্টও ফেয়ারলি গুড। আমরা যে সাইটোপ্লাজমের জিনিসগুলো বা নিউক্লিয়াস দেখি, সেলগুলো যে দেখি, আমাদের তেমন কোনো অসুবিধা হয় না। আচ্ছা, এরপরে যদি আসি, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কী আছে। এখন একটা স্লাইড তুমি প্রিজার্ভ করতে চাই আমরা, তাই না? কেন? তোমাদের জন্য, স্টুডেন্ট তোমরা, অথবা আমার পরে একটা সেমিনারে কাজে লাগবে, বা পরের ভবিষ্যতে রিসার্চে আমি একটা রেয়ার স্লাইড পেলাম, এটা আমি রেখে দিব। তো তখন এটা খুব বেশি, এটা 6 মাসের বেশি বা 1 বছরের বেশি এই স্লাইডগুলো রাখা যায় না। রাখা যায় না মানে তোমার স্লাইড তো তোমার কাছেই থাকবে, কালারগুলো ডিসকালার হয়ে যায়, তখন আর সেলটাকে আইডেন্টিফাই করা যায় না। এই একটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এই ক্ষেত্রে আমরা কী উপদেশ কী হবে? এই রেয়ার স্লাইডগুলো আমাদের ডিমসা স্টেইন করে রাখতে হবে। এই স্টেইন করলে আমাদের অনেক দিন থাকে। তাহলে লিশম্যান স্টেইনিংয়ের একটাই অসুবিধা, এটা হচ্ছে যে প্রিজার্ভেশনের সমস্যা। আর একটা হচ্ছে যে সাইটোপ্লাজমের কন্ট্রাস্টটা ভালোই আসে, কিন্তু তোমার নিউক্লিয়াসের জিনিসগুলোর কন্ট্রাস্টটা অত বেশি ভালো আসে না। তো রিসার্চ পারপাসে এগুলো ব্যবহার করা যায় না। তো মোটামুটি আমাদের এই হলো লিশম্যান স্টেইনিং। আর আজকে তোমাদের এই পর্যন্তই মোটামুটি থাকবে। তো নেক্সট দিন আমরা এর পরের থেকে আগাবো আশা করছি। তো তোমরা সবাই ভালো থাকবা বাসায়। আর একটা জিনিস হচ্ছে যে তোমরা তো সবাই ফেসবুকে থাকো জানি, তো কিন্তু তোমাদের পার্টিসিপেশন কম। তোমরা এত স্টুডেন্ট আছো, মাত্র এই কজন ক্লাস করছো, হয়তো বা ভাবছো যে পরে দেখে নিবা। তাহলে তোমাদের যদি এরকম হয় তাহলে তো আমরা এরকম রাখবো না ক্লাস, তাহলে জুমে নিব অথবা রুম ক্রিয়েট করে ফেসবুকে নিব, যাতে তোমরা ক্লাসে থাকো সময় মতো, তাই না? এটা আমরা পরে আলোচনা করবো, এটা দেখব। তো ভালো থাকবা সবাই,
ভালো মতো কুরবানির ঈদ করতে পারো। সবার জন্য দোয়া রইলো, আর আমাদের সবার জন্য দোয়া করবা যেন আমরা সবাই সুস্থ থাকতে পারি। আল্লাহ হাফেজ।